আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার এই ভিডিও দেখছেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে, আমি তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দু তিনটি কথা বলার জন্য আসছি অ্যাকচুয়ালি। তার ভিতরে প্রথম যেটা, সেটা হলো যে এখন নতুন করে যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা অনেকে অনুমান করছেন, আবার মনে হয় এরকম একটা ডিক্লারেশন আসতেছে যে সমন্বয়কের যে 6 জন আছে তাদের মধ্য থেকে সার্জেল কেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই, এবং ওদের মূল পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রস্তুতি এই সেই এগুলো নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলছেন। তো আমি আসলে একটু ডিফারেন্টভাবে কথাটা বলতে চাই। সেটা হলো, ফার্স্ট অফ অল, ছাত্র আন্দোলন, সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলন আর একটা রাজনৈতিক দল স্থাপন করা, এটা কিন্তু এক জিনিস না। আপনারা যদি আমাদের দেশের যে রাজনীতির যে অবস্থা, এদিকে যদি একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করে থাকেন, তাহলে বুঝবেন যে আমরা রাজনৈতিক দল চাই না। বাংলাদেশের মানুষরা রাজনৈতিক দল চাচ্ছে না, নতুন কিছু চাচ্ছি আমরা। এখন অনেকেই আমরা বলছি যে নতুন চাচ্ছি, নতুন কি চাচ্ছি আমরা? আমরা নতুন করে আরেকজন আসবে, সে এসে কান্দের উপরে আবার জুড়ে বসবে? না, আমরা এমন কিছু চাচ্ছি না। আমরা চাচ্ছি হলো সংবিধানের পরিবর্তন হবে, আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, তারপর বিমান বাহিনী, নৌবাহিনী, এদেরকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে, একেবারে টোটালি। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশকে দেখলে একটা মানুষ দৌড়াইয়া যাবে। আমি কোথাও যদি মনে করি যে যে আমি কোনো একটা প্রবলেমে পড়ছি, ভাই বিশ্বাস করেন, আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে আমি ঢাকাতে বা চিটংয়ে বা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যদি কোনো একটা প্রবলেমে পড়ি, ভাই আমি চেষ্টা করছি হলো নিজেরটা নিজেই সামলাই। পুলিশের কাছে যাব না। আমি কেন যাব না? কারণ আমি মনে করি যে আমি আসি এখন বিড়ালের থাবায়, আমি বাঘের থাবায় আমি পড়তে চাই না। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ পুলিশ বাহিনীর উপরে অতিষ্ঠ। আজকে যে পুলিশ যেভাবে নির্যাতিত হয়েছে, আমি দুঃখিত ব্যাপারটার জন্য। পুলিশে কি সবাই কি খারাপ? না, সবাই খারাপ না। হয়তো আমার মনে হয়, আমার এক ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না, তো একদিন এটা ওর সাথে আলোচনার এক পর্যায়ে আমরা এটা যে মানে আমরা যেটা ওরা যেটা স্বীকার করে, হ্যাঁ, পুলিশের ভিতরে ম্যাক্সিমাম লোকই ভালো, হয়তো গুটি কয়েকজন। তো এখন ওর কথাটা, ও হয়তো পুলিশে চাকরি করে, সেজন্য ও পুলিশকে সাপোর্ট করে কথা বলছে। বাট আমি বলতে পারি যে হ্যাঁ, পুলিশের মধ্যে ম্যাক্সিমাম ভালো। ম্যাক্সিমামের এখন অংশ লাইক পার্সেন্টেজটা কত? ধরেন 80% লোক ভালো, 20% খারাপ, বা 70% ভালো, 30% খারাপ। এই 30% যারা খারাপ, তারাই কিন্তু আসলে লিডিং পর্যায়ের লোকগুলা। এবং যারা সাধারণ, আজকে যারা দেখেন, আপনারা দেখেন, যারা এই যে আন্দোলনে যারা আপনার যে হতাহত নিহত যারা হয়েছে, ইনজুর্ড যারা হয়েছে, তারা কিন্তু এখানে কিন্তু কোনো সিনিয়র অফিসার নাই। এগুলো সব কনস্টেবল, সাধারণ যারা চাকরি করে। আজকে সাধারণ যারা চাকরি করে, চাকরিজীবীরা যে কোনো ডিপার্টমেন্টে বাংলাদেশের যেখানেই যাবেন, তারা কিন্তু নির্যাতিত। তারা বলতে পারে না কাউকে। তার উপরে আরেকটা অমানসিক যন্ত্রণা যেটা, সেটা হলো একটা পুলিশের চাকরি আনলিমিটেড। কিসের ছেলে মেয়ে বউ, তাদের জীবনে কিচ্ছু নাই। তো এই ব্যাপারটাকে আমরা প্রাধান্য যদি দেই, আমি বলতে চাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে বিশেষ করে কয়েকটা জায়গায় আমাদেরকে হাত দিতে হবে। ফার্স্ট অফ অল যেটা, সেটা হলো অবাধ এবং সুষ্ঠু যেন নির্বাচন হয়, সবাই যেন ভোট কেন্দ্রে যাইতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। আর এই জন্য কিছু শর্ত দিতে পারে যে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এইগুলা, যে কোথাও যদি কোনো মনিটরিং করার পরে আপনারা এই ধরনের রিপোর্ট বাইর করবেন যে হ্যাঁ, যদি কোথাও যদি কোনো অসন্তুষ্ট
বা অসন্তোষজনক কোনো আম, ঘটনা ঘটে কোনো নির্বাচনী এলাকায়, সে এলাকার সমস্ত নির্বাচন বাতিল হবে এবং এটার জন্য প্রত্যেকটা প্রার্থীকে জবাবদিহি করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো আপনারা এভাবে করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যদি এই জিনিসের পরিবর্তন চাই, আমরা আমরা আইন বিভাগের যতগুলো শাখা প্রশাখা আছে প্রত্যেকটা জায়গায় আমরা টোটালি আমরা পরিবর্তন চাই। দ্বিতীয়ত যেটা, সেটা হলো আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রবলেম, আরেকটা বড় ধরনের প্রবলেম, সেটা হলো চিকিৎসা। আমি জানি না আপনারা কে কে বাংলাদেশের কোথায় কিভাবে আপনারা এই অপচিকিৎসার শিকার হয়েছেন আমি জানি না, বাট আমি ব্যক্তিগতভাবে বলি, হ্যাঁ আমি শিকার হয়েছি, আমার পরিবারের অনেকে শিকার হয়েছে যতটুকু জানি। তো এই যে একটা অপচিকিৎসার যে একটা ব্যবসা আমাদের দেশে চলতেছে, সেটা বন্ধ করতে হবে। আমরা আমরা চাই না আমাদের দেশ এগুলো আর করুক। তাহলে আমাদের এই দুইটা সেক্টর হলো সর্বপ্রথম, এখানে কিন্তু খাত দিতে হবে। আর দুর্নিয়ম অনিয়ম লাইক যেই কারাপশনের যে জায়গাগুলো আছে এগুলা বন্ধ হবে। আপনারা যেখানেই দুর্নীতি, যেখানেই অনিয়ম হবে, আমি বলবো মনিটরিং এর জন্য একটা বোর্ড তৈরি করতে হবে। তার উপরে দুর্নীতি দমন কমিশন, যেটা দুর্নীতি দমন কমিশনকেও কিন্তু ঢালাও করে সাজাইতে হবে। আর যারা রাজনীতি করবে, রাজনৈতিক কোনো বক্তব্য সরকারি, বিশেষ করে কিছু সেক্টর সিলেক্ট করে দিতে হবে যে এই সেক্টরের এই আমলারা সরকারি কোনো কিছুতে পক্ষও যাইতে পারবে না, বিপক্ষও না, তারা তাদের মতো কাজ করবে। তো এই দুইটা সেক্টর আমাদের দেশের জন্য সর্বপ্রথম। তার পরবর্তীতে যেটা, সেটা হলো বিদেশি যারা বিদেশে অবস্থানরত আছে তাদেরকে পুনর্বাসন বা তাদেরকে কিভাবে উন্নয়ন করা যায়, তাদের কিভাবে উন্নতি করা যায়, এটা নিয়ে ভাবতে হবে। চতুর্থত যেটা, সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা মোটামুটি ভাঙ্গা বলা চলে। শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে শক্ত করা যায় এবং প্রত্যেকটা মেধাবী ছেলে, যারা যেই এলাকায় যেভাবে করে আপনার আমরা মেধাবী ছেলেদেরকে পাচ্ছি, আমি হতবাক হয়ে গেলাম যে নোয়াখালীর একটা ছেলে 8-9 বছর বয়স, সে ড্রোন আবিষ্কার করে ফেলছে। অবাক! এদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু করা হয় না। তো সেই জন্য শিক্ষাটাকে আমাদেরকে ঢালাও করে সাজাইতে হবে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাইতে হবে। আর এই তিনটা সেক্টর যদি আমাদের দেশে যদি 3-4টা সেক্টর যদি আমাদের দেশে যদি উন্নয়ন করা যায়, আমার মনে হয় আমরা আর বেশি দিন লাগবে না পৃথিবীর উন্নত রাষ্ট্রের কাছাকাছি যাইতে। আমাদের দেশ এখন অনেক, আল্লাহর অশেষ মেহেরবানি, আমাদের দেশে প্রচুর পরিমাণে ছেলেরা এখন বসে নাই, কেউ শিক্ষিত ছেলে সবাই কোনো না কোনোভাবে আপনার উপার্জনের সাথে কিন্তু জড়িত, বেকার না, আজে বাজে কাজ করে না। আর হ্যাঁ, বিদেশি যারা বাংলাদেশে কর্মরত, তাদেরকে অন্যান্য দেশে যেভাবে আপনার কর্মসংস্থানের নিয়ম, সেটাও যেন আমার দেশে করা হয়। যেন আমার দেশের আগে, এখন দেখি ঢাকা শহরে প্রচুর পরিমাণে মাস্টার্স করা ছেলে, MBA করা ছেলে উবার চালায়, পাঠাও চালায় বা এই বিভিন্ন কাজ করে। তো এখান থেকে এরা কেন করতেছে? কারণ এরা সুযোগ পাচ্ছে না। অনেকে মেধা আছে, শিক্ষা আছে, ঘুষের কারণে পাচ্ছে না। তো আমাদেরকে এদিকগুলো চিন্তা করতে হবে। তো আমরা চাই যেটা, সেটা হলো সর্বোপরি আমরা সংস্কার চাই। আমি আবারও বলছি, দেশে একটা সংস্কার প্রয়োজন, পরিবর্তন মানে এটা না যে দেশে নতুন কোন দলের আবির্ভাব ঘটুক। আমার মনে হয় যারা সমন্বয়ক আছে, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যদি এ ধরনের কোনো চিন্তা ভাবনা করে ডক্টর ইউনূস স্যারকে হাত করে যদি মনে করেন যে নতুন কোনো দল গঠন করে আপনারা কোনো কিছু করবেন, গণতন্ত্র ফিরিয়ে আনবেন, আপনারা নির্বাচনে আসবেন, সেটা করতেই পারেন। বাট আমার মনে হয়
এই জিনিসটা এত দ্রুত আপনাদের করা ঠিক হবে না। আমি কয়েকটা উদাহরণ দিব, আমি ছোট্ট করে বলতেছি। ফার্স্ট অফ অল যেটা, সেটা হলো যে সাকিব নিঃসন্দেহে ভালো একজন খেলোয়াড়, মাশরাফি ভালো একজন খেলোয়াড়, আমরা বাংলাদেশের মোটামুটি অনেকেই তাদেরকে পছন্দ করি, কিন্তু এখন তারা কিন্তু কারো পছন্দের তালিকায় নাই। কেন নাই? এই রাজনীতির কারণে। তারা একটা বিতর্কের মধ্যে জড়াইয়া গেছে। সে বিএনপির রাজনীতি যাক, সে আওয়ামী লীগের রাজনীতি যাক, সে জামাত ইসলামের রাজনীতি যাক, যে রাজনীতিতে তারা যাবে, তারা কিন্তু বিতর্কতে তারা অলরেডি জড়াইয়া গেছে। আমি এই জন্য বলতে চাই যে সার্জিল এবং নাহিদ, আমি ভাই বয়সে অনেক জুনিয়র, এনিওয়ে তা আমি আপনি করে বলছি, ভাই আমি আপনাদের প্রতি অনুরোধ করতেছি যে আপনারা একটু সময় নেন। একটু সময় নেন, হয়তো 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, আপনি একটু সময় নেন। তড়ি ঘড়ি করে এখন কোনো কিছু করেন না। সারা বাংলাদেশের ছাত্র জনতাকে একটা মেসেজ দিয়ে রাস্তায় এনে আন্দোলন করা, আর প্রত্যেকটা দলের বিরুদ্ধে গিয়ে আপনি আরেকটা দল দাঁড়া করাইয়া আপনারা রাজনীতির মাঠে নেমে আসা এক জিনিস হবে না। আমি আবারও কথাটা বলতেছি আপনাদেরকে, আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর নীতি নির্ধারক যারা দেশের আছেন, আসিফ স্যার সহ যারা আছেন, আমি আপনাদেরকেও অনুরোধ করবো যে তাদেরকে একটু বুঝান। তাদের এখন এই সময় আসে নাই, তাদেরকে একটু বুঝান। তাদের গ্রহণযোগ্যতাটা হলো 18 কোটি মানুষের কাছে। এই গ্রহণযোগ্যতাটাকে তারা যেন কমাইয়া একবারে ছোট্ট পরিসরে নিয়ে না আসে। তাদের কাছ থেকে দেশ আরো অনেক কিছু আশা করবে, তাদের কাছে দেশ অনেক কিছু চাইবে, সেটা সময় আছে। তাদেরকে গঠন করতে সময় দিতে হবে। তো আমার কথা হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। আপনারা দেখেন এই আন্দোলনে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যান, বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, আপনি মনে করেন না যে এভরি ওয়ান লাইক ওভার দ্য লাইক পলিটিক্স। নো, দিস ইজ টোটালি রং। ছাত্র এখানে যারা আজকে আন্দোলনে জড়িত বা আন্দোলনের সাথে যারা আজকে একাত্মতা ঘোষণা করে রাস্তায় আসছে, গুলি খাইছে, মরছে, এদের কিন্তু পৃথক কয়েকটা পৃথক পরিচয়ও আছে। কারো বাবার সন্তান, কোন দলের কর্মী, এভাবে করে পৃথক পৃথক কিছু পরিচয় আছে। তো এই যে এদেরকে আজকে সমন্বয়কদেরকে কিন্তু এখানে জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, হ্যাঁ আওয়ামী লীগের হয়তো সবাই কি খারাপ নাকি? সবাই খারাপ না, ভালো তো লোক আছে, অনেকে আছে সংস্কার চাচ্ছে, তারাও তো আসছে এখানে। তো আজকে কিন্তু দল মত নির্বিশেষে সকলেই কিন্তু কে আন্দোলনের অংশীদার। তাই আপনারা যদি এটাকে মনে করেন যে না, এটা শুধুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন নেতৃবৃন্দের ফলাফল এটা, তাহলে এটা বাংলাদেশের জনগণের সাথে আপনারা যেটা করবেন সেটা হলো যে একটা ইমোশনাল মোমেন্টে একটা ইমোশনস তৈরি করে আপনারা একটা গেম করবেন। এটা করবেন না। আপনারা আসছেন 9 দফা 8 দফা নিয়ে, আপনারা ওই দাবিগুলো নিয়ে কথা বলেন, ওই দাবিগুলো নিয়ে কাজ করেন, আপনারা চলে আসেন। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা আমি কয়েকদিন থেকে দেখছি যে প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি হবে না, বা আমাদের দেশে আরো কিছু নতুন করে নিয়ম তৈরি করা যেতে পারে। যেমন আপনার শুধু প্রধানমন্ত্রী না, কেউ একবার মেম্বার ইলেকশন করবে, সে একবার করবে, 2বার করবে, 3বার করবে, যখনই সে ক্ষমতা পাবে, একবার ক্ষমতা পাবে, দ্যাটস ইট, হি ক্যান নট বি লাইক ক্যান্ডিডেট ফর দ্যাট এনিমোর। এভাবে করে তারপরে সে হয়তো তার সিনিয়র লেভেলে যেতে পারে, সে হয়তো চেয়ারম্যানে যেতে পারে, সে 1বার 2বার 3বার সে ক্যান্ডিডেট হতে সে ক্ষমতা পাইছে, সে আর ওই পদের জন্য থাকবে না, পরবর্তীবারের জন্য থাকবে না। হয়তো চূড়ান্ত পর্যায়ে এসে হয়তো সে এমপি ইলেকশন করতে পারবে, পরপর 2বার করবে, পরপর 2বারের জন্য সে ক্যান্ডিডেট হইতে পারবে, 2বারও যদি সে ক্ষমতার স্বাদ পায় সে নিতে পারবে, 2বারের পরে হি ইজ ডান। এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, প্রধানমন্ত্রী আমাদের দেশে 1বার 2বার হয়তো সর্বোচ্চ করা যেতে পারে, বাট আমার মনে হয় এটা একটা বিবেচনার বিষয়। হ্যাঁ, 2বার পর্যন্ত হয়তো করা যেতে পারে, কিন্তু আপামর জনসাধারণ আমরা চাই না আবারও নতুন করে কোনো একটা রাজনৈতিক দল তৈরি হোক, আমাদের দেশে দাঙ্গা হাঙ্গামার পরিমাণ আরো বাড়ুক। এমনিতে আওয়ামী লীগের যারা আছে, ছাত্রলীগের যারা আছে, তারা করে এক ধরনের,
বিএনপি এবং ছাত্রদলের যারা আছে তারা করেন আপনারা এক ধরনের, যারা জামাতে ইসলামী আছে তারা করে এক ধরনের, জাতীয় পার্টি তেমন একটা নাই সারা বাংলাদেশে। তারপরেও যদি সৃষ্টি হয় কখনো, আবার নতুন করে আরেকটা দল তৈরি হবে, এরা করবে সারা বাংলাদেশে আরেক ধরনের। তো এত চাপা চাপির ভিতরে এই মানুষগুলারে ফিসাইয়ে ফেলাবেন আপনারা। আমি বলি কি, আপনারা আগে বিভিন্ন দফাগুলো নিয়ে আসেন, এবং যে পরিবর্তনের কথা আজকে মানুষ বলতে চায়, যে পরিবর্তন আমরা দেখতে চাই, সেই পরিবর্তনের দিকে আসেন। আপনারা আপনাদের যে 8 দফা 9 দফা দাবি নিয়ে কথা বলছেন, সেগুলো নিয়ে কথা বলেন, সেগুলো নিয়ে কাজ করেন, এবং মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আপনারা কাজ করেন। আপনাদের জনসমর্থন যেটা আছে সেটা থাকবে আরো ভালো, মানুষ আরো আপনাদেরকে ভালোবাসবে। সুযোগ দেন মানুষকে, কিন্তু তড়ি ঘড়ি করে একটা কিছু করে ফেলাইন না। এই হইল কথা। আসসালামু আলাইকুম।